রহমানের রাহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আসসালামু আলাইকুম। এসএসসি অথবা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান অধ্যায় 10 আর্থিক বিবরণীর অনুশীলনী সৃজনশীল প্রশ্ন নং 7 ও 8 নিয়ে আজকে আলোচনা করব। তো 7 ও 8 এর যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যাগুলো দেখব আর তার সমাধান করব। আশা রাখি তোমরা ধৈর্য সহকারে আমার সাথেই থাকবে। তো বরাবরের মতো আজও আমি এস এম বেলাল হোসেন জয় তোমাদের সাথে রয়েছি। চলো শুরু করা যাক। দেখো 7 নম্বর প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 177-এ দেওয়া রয়েছে। তো 177-এ কি দেওয়া আছে দেখো, নিষ্ঠা ট্রেডার্সের 2017 সালে 31 ডিসেম্বর তারিখে রেওয়া মিল ও অন্যান্য তথ্য নিম্নরূপ। তো রেওয়া মিল দেওয়া আছে, কি কি দেওয়া আছে, ক্রয় ও বিক্রয় দেওয়া আছে, পরিবহন, বেতন ও ভাতা দেওয়া রয়েছে, কর ও অবিকর দেওয়া রয়েছে, দস্তুরি, ডেবিট এবং ক্রেডিট দুইটাই দেওয়া রয়েছে। দস্তুরিটার বাংলা শব্দ দস্তুরি, ঠিক আছে, কিন্তু ইংলিশে হয় কমিশন, ঠিক আছে। আমরা কমিশন নামে অভ্যস্ত, দস্তুরি নামে অভ্যস্ত না। তো দস্তুরি আর কমিশন একই জিনিস। ডেবিট পাশেরটা প্রদত্ত দস্তুরি বা প্রদত্ত কমিশন, আর ক্রেডিট পাশেরটা প্রাপ্ত কমিশন, ঠিক আছে। স্টেশনারি আর মণিহারি একই জিনিস। স্টেশনারি ইংলিশে, মণিহারি তো বাংলায় হয়, ঠিক আছে। তো 4,000 টাকা এটা খরচের মধ্যে যাবে। বন্দর চার্জ আর ডক চার্জ, জাহাজ ভাড়া, এই জিনিসগুলো একই জিনিস, এগুলো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যায়, ঠিক আছে। ইজারা ভাড়া এটা পরিচালন খরচ, প্রাপ্ত লভ্যাংশ এটা অপরিচালন আয় বা অন্যান্য আয়, প্রদত্ত বাট্টা পরিচালন ব্যয়, প্রাপ্ত বাট্টা অন্যান্য আয়ের মধ্যে যাবে। মজুত পণ্য প্রারম্ভিক, এটা 1/1/2017 বলা হয়েছে, তার মানে এটা প্রারম্ভিক। দেখো কি অন্যান্য তথ্যতে কি বলা আছে, অবিকৃত পণ্যের মূল্যায়ন করা হয়েছে 1,30,000 টাকা, এর মধ্যে 2,500 টাকা মণিহারি মজুত রয়েছে, তাহলে এটি অব্যবহৃত মণিহারি, ঠিক আছে। 2,500 টাকা অব্যবহৃত, তো এখান থেকে মাইনাস করে দিতে হবে। তাহলে সমাপনী মজুত পণ্য কত হবে? অবিকৃত পণ্যের মূল্যায়ন করা হয়েছে, অবিকৃত পণ্যটাই সমাপনী মজুত পণ্য, বুঝতে পারছো? তো এটা কি হবে, এটা 1,30,000 থেকে 2,05,000 টাকা মাইনাস, 2,500 টাকা মাইনাস করতে হবে, ঠিক আছে। ধারে ক্রয় 10,000 টাকা ও ক্রয় 5,000 টাকা হিসাবভুক্ত হয়নি। ধারে বিক্রয় 10,000 টাকা এবং ক্রয় 5,000 টাকা হিসাবভুক্ত হয়নি। তাইলে এই যে ধারে বিক্রয়টা বিক্রয়ের সাথে যোগ করব, ধারে ক্রয় ক্রয়ের সাথে যোগ করব, আবার এটা দেনাদারের সাথে যোগ করব বিক্রয়টা, আবার ক্রয় পাওনাদারের সাথে যোগ করব। কর বাবদ 1,500 টাকা বকেয়া রয়েছে, তাহলে যোগ করে দেব করের সাথে। প্রক্ষান্তরে অবিকর 500 টাকা অগ্রিম করা দেওয়া হয়েছে, তো অগ্রিমটা বিয়োগ করে দেব। এখানে তোমাদের প্রশ্নে কিন্তু কর ও অবিকর দুইটা একসাথে দেওয়া রয়েছে, তো দেওয়া থাক, সমস্যা নাই। আমরা এইভাবে যোগ বকেয়া কর লিখে ওখানে 500 টাকা 1,500 টাকা যোগ করে দেবো, আর মাইনাস অগ্রিম অবিকর লিখে 500 টাকা মাইনাস করে দেবো। ক নম্বর প্রশ্ন বলছে, উপরোক্ত তথ্য হতে নেট চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো। নেট চলতি সম্পদ বলেছে, তো এখানে চলতি সম্পদ কি কি দেখো তো, এখানে সম্পদ রয়েছে কোনো, হ্যাঁ এখানে কোনো সম্পদ নেই। এই যে অবিকৃত পণ্য দেওয়া রয়েছে, যে এটা সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য চলতি সম্পদের মধ্যে যায়। তো 1,30,000 থেকে 2,500 মাইনাস করে দিতে হবে, দিলে 1,27,500 টাকা হবে। এটি হলো সমাপনী মজুত পণ্য। আবার এই যে মণিহারিটা অব্যবহৃত রয়েছে, তাহলে অব্যবহৃত মণিহারিটাও চলতি সম্পদের মধ্যে যায়, তাইলে এই 2,500 টাকাও আবার আলাদা দেখাই দিতে হবে। আবার ধারে বিক্রয় করা হয়েছে 10,000 টাকা, এটা দেনাদার হিসাবে যাবে। তো দেখো সমাধানটা কিভাবে করা হয়েছে। এই যে দেখো সমাপনী মজুত পণ্য, ঠিক আছে, সমাপনী মজুত পণ্য 1,30,000 টাকা মাইনাস মণিহারি 2,500 টাকা, তো মাইনাস করলে কত হলো 1,27,500 টাকা। এরপর অব্যবহৃত মণিহারি আছে 2,000 টাকা, প্রাপ্য হিসাব ওই যে ধারে বিক্রয় যে ছিল 10,000 টাকা, সেটা প্রাপ্য হিসাবে দেওয়া রয়েছে 10,000 টাকা। তারপর অগ্রিম খরচগুলো সম্পদ হিসাবে আসে চলতি সম্পত্তি, তো অগ্রিম অবিকর দেওয়া আছে 500 টাকা। তো এই চারটা যোগ করলে 1,40,500 টাকা হয়ে যায় নেট চলতি সম্পদ। তো এটাই ছিল ক নম্বর প্রশ্নের অ্যান্সার। খ নম্বর প্রশ্নটা কি বলেছে আগে দেখে আসি। খ নম্বর প্রশ্ন বলেছে বিশদ আয় বিবরণীর সাহায্যে মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। তো বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। তো দেখো কিভাবে বিক্রয় দেওয়া আছে, 3,15,700 টাকা যোগ অলিখিত বিক্রয় 10,000 টাকা, যোগ করলে কত হলো 3,25,700 টাকা হলো। এখান থেকে প্রারম্ভিক
বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করতে হবে। ঠিক আছে, তো বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করার জন্য প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা দিতে হবে, তারপর ক্রয় দেওয়া আছে 2,50,000 টাকা, এর সাথে অলিখিত ক্রয় আছে 5,000 টাকা, তো যোগ করে দিলাম 2,55,000 টাকা হয়ে গেল। এরপর পরিবহন খরচ দেওয়া রয়েছে 15,000 টাকা, বন্দর চার্জ দেওয়া রয়েছে 12,000 টাকা, তো সবগুলো যোগ করলাম, যোগ করলে 3,12,000 টাকা হয়। এখান থেকে সমাপনী মজুত পণ্য মাইনাস করবো। সমাপনী মজুত পণ্য আমরা ক নম্বরে কিন্তু পেয়ে গেলাম 1,27,500, সে 1,27,500 মাইনাস করবো। তো 3,12,000 থেকে 1,27,500 মাইনাস করলে 1,84,500 হয়। এবার 3,25,700 থেকে 1,84,500 মাইনাস করলে 1,41,200 টাকা হয়। এটি মোট মুনাফা। ঠিক আছে, এটা হলো মোট মুনাফা। আশা রাখি বুঝতে পারছো তোমরা। এরপর গ নম্বর প্রশ্নটা বলেছে কি, মোট মুনাফা 1,25,000 টাকা ধরে নেট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। তো মোট মুনাফা আমরা 1,25,000 টাকা ধরে নিলাম, বাদ পরিচালন ব্যয় দেব। তো পরিচালন ব্যয় দেওয়া আছে কি কি, বেতন দেওয়া রয়েছে। এখানে কি কি দেওয়া রয়েছে একটু দেখে আসি। পরিচালন ব্যয় কি কি যাবে, বেতন যাবে, কর যাবে, প্রদত্ত কমিশন যাবে, স্টেশনারি যাবে, ইজারা ভাড়া যাবে, তারপর প্রদত্ত বাট্টা যাবে, এই কয়েকটা যাবে। তো দেখো কিভাবে দেওয়া হয়েছে। তো বেতন দেওয়া রয়েছে 30,000 টাকা, ওকে দিয়ে দিলাম। কর ও অবিকর দেওয়া রয়েছে 14,500 টাকা, এর সাথে বকেয়া কর দেওয়া ছিল 1,500 টাকা, সেটা যোগ করে দিলাম, 16,000 টাকা হলো। এরপর অগ্রিম অবিকর দেওয়া ছিল 500 টাকা, সেটা মাইনাস করে দিলাম, 15,500 টাকা হয়ে গেল। এরপর প্রদত্ত দস্তরি দেওয়া ছিল 7,500 টাকা। স্টেশনারি 4,000 টাকা এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, 4,000 টাকা রেওয়া মিলে দেওয়া রয়েছে, কিন্তু নিচে বলা আছে 2,500 টাকা মনিহারি মজুদের মধ্যে রয়েছে, তাহলে অব্যবহৃত রয়েছে। এই 2,500 টাকা এটা মাইনাস করে দিতে হবে অব্যবহৃত মনিহারি হিসেবে। ঠিক আছে, তাহলে 2,500 মাইনাস করলে কত হবে, 1,500 টাকা। এরপর প্রদত্ত বাট্টা দেওয়া রয়েছে 7,000 টাকা, ইজারা ভাড়া দেওয়া আছে 6,500 টাকা, তো সবগুলো যোগ করলে 68,000 টাকা হয়। 1,25,000 থেকে 68,000 টাকা মাইনাস করলে 57,000 টাকা হয়। তাহলে এটি হলো পরিচালন মুনাফা। এটা কি, পরিচালন মুনাফা বের হলো। এরপর কি, অন্যান্য আয় যোগ করতে হবে। তো অন্যান্য আয়ের মধ্যে কি কি রয়েছে আমরা একটু দেখে আসি। অন্যান্য আয়, এই যে এখানে তোমার হলো প্রাপ্ত দস্তরি দেওয়া রয়েছে, প্রাপ্ত লভ্যাংশ দেওয়া রয়েছে, আর প্রাপ্ত বাট্টা দেওয়া রয়েছে, এই তিনটা যোগ করবো। তো অন্যান্য আয়, প্রাপ্ত দস্তরি 18,000 টাকা, প্রাপ্ত লভ্যাংশ 30,000 টাকা, আর প্রাপ্ত বাট্টা কত, 12,800 টাকা। তো এই তিনটা যোগ করলে 60,800 টাকা হয়। তো 57,000 আর 60,800 যোগ করলে 1,17,800 টাকা হয়। এটি হলো নেট মুনাফা। ঠিক আছে, আশা রাখি তোমরা এই 7 নম্বর প্রশ্নটার সমাধান পেয়ে গেছো এবং পুরাটুকু বুঝতে পারছো। এরপরে আমরা 8 নম্বর প্রশ্নটা দেখব। তো 8 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, শতাব্দী ব্রাদার্সের 2017 সালে 30 জুন তারিখে রেওয়া মিল অন্যান্য তথ্য নিম্নরূপ। তো এখানে খেয়াল করো, এখানে মাস শেষ হয়েছে কিন্তু 2017 সালে 30শে জুন, সরি মাস না, এটা বছর শেষ হয়ে গেছে। তাইলে হিসাব বছর ধরা হয় জুলাইয়ের 1 তারিখ থেকে পরবর্তী বছরের জুনের 30 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তো এখানে জুনের 30 তারিখ, 2017 সালে জুনের 30 তারিখ পর্যন্ত হিসাব ধরা হয়েছে। তো কি কি দেওয়া আছে দেখো, উত্তোলন ও মূলধন দেওয়া রয়েছে, নগদ তহবিল দেওয়া রয়েছে, আসবাবপত্র দেওয়া রয়েছে, প্রাপ্য হিসাব দেওয়া রয়েছে, অগ্রিম বীমা সেলামি, কোনো খরচ অগ্রিম বা বকেয়া যদি সেটা রেওয়া মিলে সরাসরি দেওয়া থাকে সেটা আর্থিক অবস্থা বিবরণীতে দেওয়া। বুঝতে পারছো। 12% বন্ডে বিনিয়োগ, তাইলে বিনিয়োগ দেওয়া আছে 1/1/2017। আমরা অঙ্ক করতেছি 30/6/2017, তার মানে 6 মাসের সুদ ধরতে হবে এখানে। ওকে, ধরে নেব। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, এটা চলতি দায়। অতিরিক্ত মূলধন দেওয়া আছে, বিলম্বিত বিজ্ঞাপন, এটা চলতি সম্পদে যাবে। আয়কর, এটা মালিকানা সত্ত্বে যাবে। বকেয়া বেতন, এটা চলতি দায়ে যাবে। সাধারণ সংস্কৃতি মালিকানা সত্ত্বে যাবে। যন্ত্রপাতি স্থায়ী সম্পত্তির মধ্যে যাবে। অন্যান্য তথ্য কি বলা আছে দেখো, সমাপনী মজুত পণ্যের মূল্য 30,500 টাকা। ওকে, ব্যবসায় হয়তো মালিকের ব্যক্তিগত জীবন বীমা প্রিমিয়াম বাবদ 5,000 টাকা প্রদান, যা হিসাবভুক্ত হয়নি, তাইলে নগদ থেকে মাইনাস করতে হবে এবং কি মূলধন থেকে মাইনাস করতে হবে, উত্তোলন হিসেবে দেখাতে হবে আর কি। 2টি 1,000 টাকার নোট সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, যা হিসাবভুক্ত হয়নি, তাহলে এইটাও 2টি 1,000 টাকার নোট, তার মানে 2,000 টাকা ক্ষতি হয়ে গেছে, নগদ থেকে মাইনাস করতে হবে আর বিবিট ক্ষতি হিসেবে দেখাই দিতে হবে বিশদ বিবরণীতে। বিনিয়োগের সুদ অনাদায়ী রয়েছে, তাইলে কি চলতি সম্পদে বিনিয়োগের অনাদায়ী সুদ দেখাইতে হবে, আর বিশদ আয় বিবরণীতে
অন্যান্য আয়ের মধ্যে বিনিয়োগের অনাদায়ী সুদ দেখাইতে হবে। তো উপযুক্ত তথ্য হতে মোট চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তো চলতি দায় এই যে বকেয়া বেতন দেওয়া রয়েছে 7,800 টাকা, আর এই যে ব্যাংক জমাতিরিক্ত দেওয়া আছে 8,000 টাকা, এই দুইটাই হবে। তো এই দুইটা দেখো কিভাবে অ্যান্সার করা হয়েছে। বিবরণ টাকা ঘর কাটা হয়েছে। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন 8,000 টাকা, বকেয়া বেতন 7,800 টাকা, যোগ করলে কত হয়? 15,800 টাকা। এটি ক নম্বর প্রশ্নে আছে। এরপর খ নম্বর প্রশ্নটা কি বলেছে যে নেট মুনাফা 40,500 টাকা ধরে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তো মালিকানা সত্ত্ব দেখো, এই যে প্রথমে কি করতে হবে, এই মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করতে হবে, তারপর নেট মুনাফা যোগ করতে হবে, তারপর উত্তোলন মাইনাস করতে হবে, উত্তোলনের সাথে আয়কর আছে, আয়কর মাইনাস করতে হবে, এখানে জীবন বীমা প্রিমিয়াম রয়েছে, এইটাও মাইনাস করতে হবে। তো এই কয়েকটা মাইনাস করবো। দেখো কীভাবে, মূলধন দেওয়া আছে 2,20,000 টাকা, যোগ অতিরিক্ত মূলধন 20,000 টাকা, দুইটা যোগ করলে 2,40,000 টাকা হলো। নেট মুনাফা দেওয়া আছে 40,500 টাকা, তো এটা যোগ করলে কত হবে? 2,80,500 টাকা। এখন উত্তোলন দেওয়া আছে 2,000 টাকা, মাইনাস করলাম, 2,78,500 টাকা হলো। জীবন বীমা প্রিমিয়াম দেওয়া আছে 5,000 টাকা, এটা জীবন বীমা প্রিমিয়াম সমন্বয়ে দেওয়া আছে। যে জীবন বীমা প্রিমিয়ামটা মালিকের একান্ত ব্যক্তিগত খরচ। তো মালিকের কোনো ব্যক্তিগত খরচ ব্যবসায় থেকে যদি বের করা হয় তাহলে সেটা উত্তোলন হিসাবে ধরতে হয়, বুঝতে পারছো? তো এই জন্য 500 টাকা উত্তোলন হিসাবে ধরা হয়েছে, তো 5,000 টাকা, সরি। তো জীবন বীমা প্রিমিয়াম 5,000 টাকা, মাইনাস করলাম 2,73,000 টাকা। এরপর আয়করও মালিকের ব্যক্তিগত খরচ, তো আয়কর দেওয়া আছে 1,500 টাকা, এটা মাইনাস করলাম, তাহলে কত হলো? 2,72,000 টাকা। এরপর সাধারণ সঞ্চিতি এখানে মালিকানা সত্ত্বের মধ্যে যায়, তাহলে সাধারণ সঞ্চিতি 23,200, তো দুইটা যোগ করলে কত হয়? 2,95,200 টাকা। তো এটাই ছিল খ নম্বর প্রশ্নের অ্যান্সার। এরপর গ নম্বর প্রশ্নটা কি বলেছে আমরা একটু দেখে নেব। গ নম্বর প্রশ্ন বলেছে হিসাবকাল শেষে আর্থিক অবস্থা বিবরণীতে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। তো মোট সম্পদ, এখানে সম্পদ কি কি রয়েছে? চলতি সম্পদ আগে দেখি। নগদ আছে, প্রাপ্য হিসাব আছে, অগ্রিম বীমা সালামি রয়েছে, তারপর বিনিয়োগের অনাদায়ী সুদ থাকবে, বিলম্বিত বিজ্ঞাপন থাকবে। এরপর দীর্ঘমেয়াদী বিনিয়োগে শুধু বিনিয়োগ যাবে, আর স্থায়ী সম্পত্তিতে আসবাবপত্র যাবে, যন্ত্রপাতি যাবে। তো আমরা দেখো এইভাবে করে দেব। চলতি সম্পদ কি? নগদ তহবিল দেওয়া রয়েছে 13,000 টাকা, এখান থেকে বিবিধ ক্ষতি, ওই যে এখানে দেওয়া আছে কি, দুইটি 1,000 টাকার নোট সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, এটা যোগ করে দেব, মাইনাস করে দেব 2,000 টাকা বিবিধ ক্ষতি, তাহলে 11,000 টাকা মাইনাস। এরপর জীবন বীমা প্রিমিয়াম পরিশোধ করা হয়েছে 5,000 টাকা, এটাও মাইনাস করলে 6,000 টাকা হবে। এরপর প্রাপ্য হিসাব 10,000 টাকা রয়েছে, অগ্রিম বীমা সালামি 500 টাকা রয়েছে। বিনিয়োগের অনাদায়ী সুদটা কীভাবে বের করতে হবে দেখো। তো বিনিয়োগের সুদ যেহেতু 12% দেওয়া আছে, 2 লাখ টাকার 12% হবে 24,000 টাকা, ঠিক আছে। এর 6 মাসের সুদ ধরতে হবে, তো 24,000 টাকা 6 মাসে কত হবে? 12 দিয়ে ভাগ করবো, 6 দিয়ে গুণন করবো, 12,000 টাকা হবে। তো বিনিয়োগের সুদ আমরা 12,000 টাকা ধরে নিলাম। এরপর বিলম্বিত বিজ্ঞাপন 4,000 টাকা দেওয়া রয়েছে, সমাপনী মজুত পণ্য দেওয়া রয়েছে কত? 30,500 টাকা। এই সবগুলো যোগ করলে 63,000 টাকা হয়। দীর্ঘমেয়াদী বিনিয়োগ 12% বন্ডে বিনিয়োগ দেওয়া রয়েছে 2 লাখ টাকা, ওকে। তারপর স্থায়ী সম্পদে আসবাবপত্র দেওয়া আছে 18,000 টাকা, যন্ত্রপাতি দেওয়া আছে 30,000 টাকা, যোগ করলে কত হলো? 48,000 টাকা। এইবার এই তিনটা সম্পদ একসাথে যোগ করবো। তিনটা সম্পদ একসাথে যোগ করলে হয় 3,11,000 টাকা। তো এটাই হলো মোট সম্পদ এবং 8 নম্বর প্রশ্নের সমাধান। আশা রাখি তোমরা 7 এবং 8 নম্বর প্রশ্নের সমাধান পেয়ে গেছো। কোথাও বুঝতে প্রবলেম হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাই দিও, অথবা পার্সোনাল ফেসবুকে নক করো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।